সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। আগের একটি ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সিলেবাসটা সবাই বুঝতে পেরেছো এবং নম্বর বিভাজন সব কিছু বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এই যে তোমাদের প্রথম গল্পটা রয়েছে কে বাঁচায় কে বাঁচে গল্পটা, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ প্রভাবে এই গল্পটা রচিত হয়। এই গল্পের মধ্যে কি কি রয়েছে তোমরা দেখে নাও, গল্পটার উৎস কি। দেখো, যে কোনো গল্প পড়ার আগে কবি পরিচিতিটা একটু জেনে নেওয়া খুবই জরুরি। দেখো, কবি পরিচিতি মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? 29শে মে 1908 খ্রিস্টাব্দে দুমকা সাঁওতাল পরগনার বিহারে, বর্তমানে ঝাড়খণ্ড জেলায়, ঝাড়খণ্ডে তিনি জন্মগ্রহণ করেন। তার মৃত্যু কবে হয়? 1956 খ্রিস্টাব্দে। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদা দেবী। উল্লেখযোগ্য ঘটনা বলছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বৃত্তি প্রদান করা হয়। তারপর দেখো, এই যে মানিক বন্দ্যোপাধ্যায় তিনি একজন কথাসাহিত্যিক ছিলেন। তিনি গল্পর পাশাপাশি অনেক উপন্যাসও লিখেছেন। যেমন দেখো, 1928 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বিচিত্রা পত্রিকায় প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হয়। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম কি? অতসী মামি। 40টির মতো উপন্যাস ও অসংখ্য ছোট গল্প লিখেছেন। উপন্যাস: জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলি দ্বিতীয় পর্ব, ধারাবাঁধা জীবন, প্রতিবিম্ব, সোনার চেয়েও দামি। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস রয়েছে পদ্মা নদীর মাঝি, যে উপন্যাসটায় পরবর্তীকালে একটা সিনেমা বানানো হয়, বাংলা সিনেমা। তারপর দেখো, বিখ্যাত কিছু গল্প: অতসী মামি, প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, আজকাল পরশুর গল্প, খতিয়ান মাটি ইত্যাদি। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এসব দেখতে পেলে এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের কতগুলো উপন্যাস এবং গল্পগ্রন্থের নাম দেওয়া রয়েছে। তারপরে দেখো, রচনার উৎস। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পটির উৎস কি? সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় প্রথম বর্ষ শারদ সংখ্যায় 1943 প্রথম প্রকাশ। পরে পরিমল গোস্বামীর সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে সংকলিত হয়। এই যে কে বাঁচায় কে বাঁচে গল্পটা পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর নামক পত্রিকায় কি পরে সংকলিত হয় এবং বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে আলোচ্য পাঠ্যাংশটি গৃহীত। এই যে আমাদের পাঠ্য কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প সংকলন। চলো শুরু করা যাক। গল্পটা প্রথমে কি আছে দেখে নাও। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল অনাহারে মৃত্যু। এই যে গল্পের প্রধান চরিত্র হিসেবে আমরা মৃত্যুঞ্জয়কে পাবো। মৃত্যুঞ্জয়ের পাশাপাশি তার বন্ধু নিখিল রয়েছে এবং মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মা। এই যে মৃত্যুঞ্জয় সেদিন আপিস যাবার পথে প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু। মৃত্যুঞ্জয় কোনো একটা অফিসে চাকরি করে, সেদিন প্রথম অনাহারে মৃত্যু দেখলো। এই যে অনাহারে মৃত্যু হয় দুর্ভিক্ষের ফলে, এখানে 1943-এর মন্বন্তরের ছবি আছে। এই মন্বন্তরের ফলে অনাহারে অনেক মানুষজন মারা যায়। এই অনাহারে মানুষজনের যে মৃত্যু হয়, মৃত্যুঞ্জয় নামের মানুষটি কি এর আগে জানতো না যে অনাহারে মৃত্যু হয়। আর মৃত্যুঞ্জয় সেদিন অফিস যাবার পথে প্রথম অনাহারে মৃত্যু দেখল। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। এই যে মৃত্যুঞ্জয়ের এতদিন কি ফুটপাথে অনাহারে যে মৃত্যু হয় সেটা খবরের কাগজে পড়ে এসেছে এবং শুনে এসেছে, আজকে প্রথম জানতে পারল। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। ফুটপাথে কার বেশি হাঁটার প্রয়োজন হয় না? তোমাদের বাংলা বিষয়ে প্রতিটি গল্প কবিতার থেকে লাইন তুলে তুলে প্রশ্ন হয়, তাই প্রতিটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। এখানে প্রশ্ন থাকতে পারে কার বেশি ফুটপাথে হাঁটা প্রয়োজন হয় না? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই।
কিসের দর্শনটা অনেক আগে ঘটে যেত? এই যে ফুটপাতে অনাহারে মৃত্যুর দর্শনটা, নইলে মৃত্যুঞ্জয়ের কি অনেক আগেই ঘটে যেত। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। এই যে মৃত্যুঞ্জয় যে অফিসে চাকরি করে, সে বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে কী করে, ট্রামে উঠে গিয়ে অফিসের দরজায় গিয়ে নামে। তাই তাকে ফুটপাতে বেশি হাঁটতে হয় না। প্রশ্ন থাকতে পারে মৃত্যুঞ্জয়ের কেন ফুটপাতে বেশি হাঁটতে হয় না? কারণটা হলো মৃত্যুঞ্জয় বাড়ির থেকে বেরিয়ে 2 পা ফেলে এই ট্রামে ওঠে, তাই তাকে বেশি ফুটপাতে হাঁটতে হয় না। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে, যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। এই যে মৃত্যুঞ্জয়ের বাড়িটা কোথায়? শহরের এক নিরিবিলি অঞ্চলে, যেখানে যেখানে বেশি ফুটপাথও নেই এবং সেখানে মানুষ অনাহারে মরে না। মৃত্যুঞ্জয়ে যে জায়গায় বসবাস করে সেখানকার মানুষ অনাহারে মরছে না, তাই অনাহারে মৃত্যুর দৃশ্য মৃত্যুঞ্জয় এর আগে দেখতে পায়নি। আর মৃত্যুঞ্জয়ের বাড়ি কোথায়? শহরের একবারে নিরিবিলি অঞ্চলে। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। এই যে মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করে দেয়? তার ছোট ভাই ও চাকর। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা তার ছোট ভাই ও চাকর করে দেয়, তাই মৃত্যুঞ্জয়কে ফুটপাতে বেশি হাঁটতে হয় না। এজন্য মৃত্যুঞ্জয় এর আগে কোনো দিন অনাহারে মৃত্যুর দৃশ্য দেখেনি। তারপরে দেখো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। এই যে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা হঠাৎ কেন অসুস্থ হয়ে গেল কয়েক মিনিটে? এই যে মৃত্যুঞ্জয় কী করলো, অফিসে যাবার পথে অনাহারে ফুটপাথে যে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখলো, এই দৃশ্য দেখার ফলে, এই দৃশ্যের ফলে তার শরীরে প্রতিক্রিয়া হলো। এই অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে সে তার সুস্থ শরীরটা কি অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মৃত্যুঞ্জয় মনে যদি কোনো আঘাত পায়, শরীরেও তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। এই যে মৃত্যুঞ্জয়ের মনে মনে আঘাত পেলে শরীরে তার কী প্রতিক্রিয়া দেখা যায়? শরীরে তার প্রতিক্রিয়া দেখা দেয় এবং মানসিক বেদনাবোধের সঙ্গে কি চলতে থাকে? শারীরিক কষ্টবোধ। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল। এই যে মৃত্যুঞ্জয় কী করলো, অফিসে গিয়ে নিজের ছোট কুঠুরি, যে নিজের বসার রুমে গিয়ে কুঠুরিতে ঢুকেছে, ধপ করে বসে পড়ল। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। কখন কে রীতিমতো কাবু হয়ে পড়েছে? মৃত্যুঞ্জয় রীতিমতো কাবু হয়ে পড়েছে। কখন? যখন সে অফিসে পৌঁছে তার কুঠুরিতে ঢুকলো, তখন একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। মৃত্যুঞ্জয় একটু বসে কোথায় উঠে গেল? কল ঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যতগুলি খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। এই যে মৃত্যুঞ্জয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে অফিসে এসেছিল, অফিসে আসার পথে যে ফুটপাতে মৃত্যুর দৃশ্য দেখলো, এই দৃশ্য দেখে তার প্রতিক্রিয়া তার শরীরের উপর পড়লো এবং সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো। এবং বাড়ির থেকে সে যা যা খেয়ে এসেছে, ভাত, ডাল, তরকারি, ভাজা, দই, সব কিছু কি বমি করে বের করে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন তার খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জলপান করছে। এই যে মৃত্যুঞ্জয় যে অফিসে চাকরি করে, সেই অফিসে তার বন্ধু নিখিলও চাকরি করে। এই যে পাশের কুঠুরি থেকে নিখিল যখন মৃত্যুঞ্জয়ের খবর নিতে আসলো, তখন মৃত্যুঞ্জয় কী করছে? কাচের গ্লাসে জলপান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। এই যে মৃত্যুঞ্জয় কী করলো, গ্লাসটা খালি করে নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে কি দেয়ালের দিকে তাকিয়ে রইল। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। এখানে প্রশ্ন হতে পারে, অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে মৃত্যুঞ্জয়। এই যে মৃত্যুঞ্জয় আর নিখিল যে অফিসে কাজ করে, একটা অফিসে, তারা দুজনে কি সমপদস্থ, একই রকম পদে চাকরি করে। মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। এই যে মৃত্যুঞ্জয় আর নিখিল, তাদের দুজনের মাইনে সমান, কিন্তু মৃত্যুঞ্জয়কে একটা বাড়তি কাজ করতে হয়, তার জন্য সে 50টা টাকা বেশি মাইনে পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নিখিল কেমন? নিখিলের প্রকৃতি কেমন? নিখিল হলো রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির, অলস প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে।
এই যে মৃত্যুঞ্জয়ের নিখিল ক বছর আগে বিয়ে করেছে? নিখিল মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করেছে। আর নিখিলের বিয়ে করার বয়স কত হয়েছে? 8 বছর। 8 বছরে নিখিল মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, এই লাইনটা তুলে তোমাদের উচ্চ মাধ্যমিকে বারবার প্রশ্ন হয়। সংসারে তার নাকি মন নেই, সংসারে কার কেন মন নেই? সংসারে মন নেই বলতে এখানে সংসারে নিখিলের মন নেই, কারণ নিখিল বই পড়ে এবং একটা কল্পনার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। নিখিল কি করতে চায়? তার অবসর সময়টা, ফাঁকা সময় সে বই পড়ে এবং একটা কল্পনার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়, তাই তার সংসারে মন নেই। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। এই যে মৃত্যুঞ্জয় নামের লোকটা রয়েছে, মৃত্যুঞ্জয়, এই যে কে বাঁচায় গল্পের প্রধান চরিত্র, মৃত্যুঞ্জয়কে সকলে ভালোবাসে। মৃত্যুঞ্জয় হলো জনদরদী একজন মানুষ, যে অন্যের দুঃখে দুঃখিত হয়, তাই মৃত্যুঞ্জয়কে অন্য সকলের মতো এই যে নিখিল তার বন্ধুও ভালোবাসে, হয়তো সেটা অবজ্ঞার সঙ্গেও ভালোবাসতে পারে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলে নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। এই যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস কাকে বলা হয়েছে? এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন হতে পারে। এর উত্তর হবে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনে পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। এই যে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া, মৃত্যুঞ্জয়ের মধ্যে চলতে থাকা চিন্তাভাবনাগুলো একটু হয়তো ধীর গতিতে চলে, কিন্তু নিস্তেজ নয়, একেবারে তার যে কোনো তেজ নেই, মানে নিরর্থক নয়। তারপরে দেখো, শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। এই যে অব্যয়কে, মানুষের মধ্যে অব্যয়, যার কোনো অবয়ব নেই, যার কোনো চেহারা নাই, সেটাকে চেহারা দেওয়ার চেষ্টা মানুষের মধ্যে সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে, সেটাই মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। এই যে নিখিলও মাঝে মাঝে যুক্তিতর্কে, কোনো বিষয়ে যুক্তিতর্কে নিখিলও মৃত্যুঞ্জয়ের সঙ্গে পেরে ওঠে না। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। এই যে মৃত্যুঞ্জয় তার বন্ধু, নিখিলের কি মনে হয়, মাঝে মাঝে মনে হয় সে যদি নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হতে পারত তাহলে সে খুব ভালো হতো। তার ঈর্ষা হচ্ছে বন্ধুকে নিয়ে। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্য। মৃত্যুঞ্জয়ের রকম দেখে এই যে নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের অফিসে দেখা হওয়ার পরে নিখিল মৃত্যুঞ্জয়ের চেহারার অবস্থা দেখে বুঝতে পারে যে মৃত্যুঞ্জয় কোনো কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই যে যেমন একটা কাচের ঘরের মধ্যে আটকানো একটা মাছি যেমন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, মৃত্যুঞ্জয় ঠিক সেভাবে এই কঠিন সমস্যার মধ্য থেকে বেরোনোর চেষ্টা করছে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করে, মানে নিখিল সাবধানে প্রশ্ন করছে, কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করে। নিখিল মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করছে, কি হলো হে তোমার? এই লাইনটা তুলে তোমাদের বারবার প্রশ্ন হয় যে নিখিল সন্তর্পণে প্রশ্ন করলে নিখিলের প্রশ্নটি কী ছিল? নিখিলের প্রশ্নটি হলো, কি হলো হে তোমার? মরে গেল, না খেয়ে মরে গেল। মৃত্যুঞ্জয় নিখিলের প্রশ্নের উত্তরে বলছে, মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় যেন মনে কি বলছে, আনমনে অর্ধভাষণে, মৃত্যুঞ্জয়ের কথাটা যেন স্পষ্ট হচ্ছে না, পরিষ্কারভাবে বলতে পারছে না। আনমনে অর্ধভাষণে মৃত্যুঞ্জয় কি বলে উঠল? মরে গেল, না খেয়ে মরে গেল। এই যে কোন মরে যাওয়ার ঘটনা মৃত্যুঞ্জয় বলছে এখানে,
সে অফিসে যাওয়ার পথে অনাহারে যে মৃত্যু দেখলো, যে মানুষটা অনাহারে মরে আছে। আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আরও কয়েকটি প্রশ্ন করলো নিখিল বন্ধু মৃত্যুঞ্জয়কে। আরও কয়েকটি প্রশ্ন করার পর সে বুঝতে পারলো যে সে মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে যেন পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। এই যে ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপার, এই যে ফুটপাথে অনাহারে মৃত্যু হচ্ছে, দুর্ভিক্ষের সময় অনাহারে ফুটপাথে মানুষ যে মরে পড়ে থাকবে, এটা সাধারণ সহজবোধ্য ব্যাপার। কিন্তু মৃত্যুঞ্জয় এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। মৃত্যুঞ্জয় ভাবছে আমার মতো মানুষ, একজন মানুষ বেঁচে থাকতে, আমার মতো মানুষ বেঁচে থাকতে ফুটপাথে অনাহারে মানুষজন মারা যাচ্ছে, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি তাদের জন্য কি করতে পারলাম, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাথের ওই বীভৎস ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা, কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কী রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। মানে এই যে মৃত্যুঞ্জয় ফুটপাথে অনাহারে মৃত্যু দেখলো, এটা দেখে সে সেই বিষয়টা নিয়ে তার মস্তিষ্কের মধ্যে ভাবার চেষ্টা করছে যে এই যে ফুটপাথে যারা মরে পড়ে আছে, তাদের কাছে ক্ষুধার জ্বালাটা বেশি না মৃত্যুর যন্ত্রণাটা বেশি, কোনটা বেশি বড় হয়ে উঠছে, এইসব কথায় মৃত্যুঞ্জয় ভাবছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা ভাবছি। আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? নিখিল যখন মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করছে তুমি কি ভাবছো, তখন মৃত্যুঞ্জয় কি বলে, অন্য কথা বলছে। মৃত্যুঞ্জয় বলছে না খেয়ে মরে গেল, আমি বেঁচে থাকতে। মৃত্যুঞ্জয় বলছে আমার মতো একজন মানুষ বেঁচে থাকতে ফুটপাথে মানুষগুলো না খেয়ে মরে গেল, তাই আমার অপরাধ হয়েছে। আমার এই অপরাধের প্রায়শ্চিত্তটা আমি কিভাবে করতে পারি? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে। এই যে মৃত্যুঞ্জয়ের অপরাধটা কি, অপরাধের প্রায়শ্চিত্ত কি এখানে বলছে দেখো, জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে। এই যে মৃত্যুঞ্জয় জানতো যে ফুটপাথে মানুষ অনাহারে মরে যাচ্ছে, কিন্তু এই বিষয়টা জানার পরেও সে এতকাল 4 বেলা পেট পুড়ে ভাত খেয়েছে, তাই মৃত্যুঞ্জয়ের অপরাধ হয়েছে। তাই মৃত্যুঞ্জয় ভাবছে আমার এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে। এই যে যথেষ্ট রিলিফ ওয়ার্ক, যেই মানুষগুলো না খেয়ে মরছে তাদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা বা তাদের সেবা করা হচ্ছে না কেন? লোকের অভাবে। আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো, ধিক শত ধিক আমাকে। এই যে নিখিল নিজেকে কি ধিক্ষার দিচ্ছি যে এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো, ধিক মানে নিখিল নয়, মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্ষার দিচ্ছি। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। এই যে এসব কথা বলতে বলতে, এই যে অনাহারে মৃত্যু বা অনাহারে ফুটপাথে মরে পড়ে থাকা মানুষজনের কথা বলতে বলতে নিখিলের মৃত্যুঞ্জয়ের চোখে কি জল চলে আসে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। নিখিলও এই যে বন্ধু মৃত্যুঞ্জয়ের খারাপ অবস্থা দেখে, বন্ধু মৃত্যুঞ্জয়ের চোখে জল দেখে নিখিলের অবস্থাটাও কি খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। এ ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। মানে দেশের সমস্ত দরদ যদি পুঞ্জীভূত করে ঢালা হয় তবু এই আগুন নিভবে না, কারণ এটা এই আগুন দরদ দিয়ে নেবে না, এটা অন্ন দিয়ে নেবে, এটা ক্ষুধার আগুন। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? দেখো এই কথাগুলো বলছে মৃত্যুঞ্জয়, বলছে না, এই কথাগুলো বলছে নিখিল হলো বাস্তববাদী। বাস্তব সম্পর্কে, বাস্তব জগৎ সম্পর্কে তার জ্ঞান রয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয় অনেকটা কল্পনাপ্রবণ, মানে মানব দরদি হওয়ায় মানুষের কথা সে বেশি ভাবে, কিন্তু নিখিল নিজের কথা ভাবছে। বাস্তবটাকে নিখিল মেনে নিয়েছে। কি বলছে? ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে। নিখিল বলছে যে ভিক্ষা দেওয়াটা হলো অস্বাভাবিক পাপ, কারণ ভিক্ষা দিয়ে একজন মানুষকে তার অন্যের যে মানুষের দাবি রয়েছে সেই দাবিটা থেকে তাকে বিচ্যুত করা হচ্ছে। মানে মানুষটা অন্যের উপর নির্ভর করছে, তাই
নিজের অন্যের উপর তার দাবি প্রতিষ্ঠিত হচ্ছে না। জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? মানে নিখিল বলছে মানুষকে যদি ভিক্ষাই দেই আমরা, তাহলে মানুষের এই যে জীবন ধারণের জন্য যে অন্নটা রয়েছে সেই অন্নে মানুষের দাবিটা জন্মাবে কি করে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদের পুড়িয়েও ছাই করে দিবে। কি বলছে এই লাইনটা দেখো, চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাকে। চিতার আগুনে মানুষ মরে গেলে চিতার আগুনে তাকে পোড়ানো হয়। এই যে চিতার আগুনে আজ অবধি যত কোটি মানুষই পোড়ানো হোক না কেন, এখন যদি আমরা জ্যান্ত মানুষগুলোকে চিতার আগুনে তুলে দেই, চিতা কি করবে? তাদেরও পুড়িয়ে ছাই করে দিবে, এটাই স্বাভাবিক। এই কথাটা কেন বললো? এই কথাটা বলার কারণ হলো, নিখিল বলছে যে ওই যে মানুষকে ভিক্ষা দেওয়া, ভিক্ষা দিলে মানুষের কি অন্যের উপর দাবিটা জন্মাবে না, তাই এই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে চিতার আগুনের কথা বলেছে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। মানে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল কি করলো? সংবাদপত্র বা খবরের কাগজটি হাতে তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সৎগতির, এখানে টাইপিং মিস্টেক আছে একটু, সৎগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হা হুতাশ ভরা মন্তব্য করা হয়েছে। এই যে সংবাদপত্রের মধ্যে নিখিল কি দেখতে পেল? যে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা না করে গোটা কুড়ি মৃতদেহকে কি স্বর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। এই বিষয়টা নিয়ে সংবাদপত্রের পেজে এক জায়গায় কি হা হুতাশ করা কুমন্তব্য করা হয়েছে। কদিন পরে মাইনের তারিখ এলো। এই যে মৃত্যুঞ্জয় আর নিখিল অফিসে চাকরি করে, তারা মাস হওয়ার পরে যে মাইনে পায়, কদিন পরে মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। এই যে নিখিল কি করে? নিখিল প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে, ছোট প্রশ্ন, নিখিলকে প্রতি মাসে ক জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়? 3 জায়গায়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টি সাহায্য এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। এই যে নিখিল ভাবছে যে দিনকাল খুব খারাপ, দুর্ভিক্ষ চলছে দেশে, এই সময়ে কি করবে? 3 জায়গায় তাকে মাইনে কিছু করে টাকা পাঠাতে হয় সাহায্য। সে ভাবছে এবার প্রতি এই 3 জায়গায় সাহায্যটা সে 5 টাকা করে কমিয়ে দেবে। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আসে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। এই যে কি বলছে এই জায়গায় দেখো, সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ গম্ভীর হয়ে আছে। কোন দিনের? এই যে মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে যে ফুটপাতে অনাহারে মৃত্যু দেখলো সেদিন থেকে তার মৃত্যুঞ্জয়ের মনটা ভালো নেই, মুখটা কি গম্ভীর হয়ে আছে। একটা কাজ করে দিতে হবে ভাই। এই যে এই লাইনটা তুলেও তোমাদের প্রশ্ন হতে পারে, একটা কাজ করে দিতে হবে ভাই, কে কাকে কথাটি বলেছিল? মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছিল। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। মৃত্যুঞ্জয় কি করলো? একতারা নোট, এখানে একতারা নোট বলতে নোটের বান্ডিল কার সামনে রাখলো? মৃত্যুঞ্জয় নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। এই যে টাকাটা, নোটের বান্ডিলটা মৃত্যুঞ্জয় নিখিলকে দিল, সেটা কোথায় দিয়ে আসতে হবে? কোনো রিলিফ ফান্ডে বা স্বেচ্ছাসেবী সংস্থার হাতে, রিলিফ ফান্ড। আমি কেন? মৃত্যুঞ্জয় প্রশ্ন করছে, আমি কেন? আমি দিতে যাব কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল, সমস্ত মাইনেটা। নিখিল মৃত্যুঞ্জয়ের হাত থেকে টাকাটা নিয়ে গুনে দেখলো যে এখানে মৃত্যুঞ্জয়ের মাইনে সমস্ত টাকাটা রয়েছে। হ্যাঁ। বাড়িতে তোর 9 জন লোক। এই যে এখানে তোমাদের ছোট প্রশ্ন হতে পারে যে মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা কত? মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা হলো 9 জন। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। এই যে নিখিলের নয়, ভুল বললাম, সরি, মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক হওয়ায় এই যে মৃত্যুঞ্জয় যে পারিশ্রমিক পায় অফিসে কাজ করে, মাইনের টাকায় তার কি এমনিতেই দিন চলে না, ধার করছে সে আবার কি ভাবছে যে তার মাইনের পুরো টাকাটা সমাজ সেবার কাজে বা দেশের অসহায় দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্যে দিয়ে দেবে। তা হোক, আমার কিছু একটা করতেই হবে ভাই।
রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। দেখো কি বলছে, তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। মৃত্যুঞ্জয় ভাবছে এই যে দেশের লোকগুলো দুর্ভিক্ষ পীড়িত, দুর্ভিক্ষের ফলে অনাহারে মরে যাচ্ছে, মরে ফুটপাতে পড়ে রয়েছে, তাদের জন্য আমাকে কিছু একটা করতে হবে। মৃত্যুঞ্জয় এই কথাই ভাবছে, তাই সে কি করে, তার আর টুনুর মার একবেলার খাবার বিলিয়ে দেয় তাদের মধ্যে। আর এই কথাগুলো ভাবতে ভাবতে নিখিল কি রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। এই যে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রথম পার্টটা এই পর্যন্তই থাকবে। আজকে দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পে দুর্ভিক্ষের চিত্রটা দেখানো হয়েছে। এই দুর্ভিক্ষের ফলে ফুটপাতে মানুষগুলো কিভাবে মরে পড়ে রয়েছে সেই দৃশ্য এখানে দেখতে পাই। এই মৃত্যুর দৃশ্য, অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে একজন মানুষের কীরকম পরিস্থিতি হচ্ছে, মৃত্যুঞ্জয় কি ভাবছে, মৃত্যুঞ্জয় ভাবছে এবং কিভাবে সে মানুষজনকে, এই যে দুর্ভিক্ষপীড়িত মানুষজনকে বাঁচানোর চেষ্টা করছে, সেই সব ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিও আর বেশি বড় করব না, আর পরের ভিডিওতে আমি তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্পের দ্বিতীয় অংশটি আলোচনা করব। ধন্যবাদ।